মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। লিখিত যে পরীক্ষাটি হওয়ার কথা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন করে 1 সেপ্টেম্বর, সেই লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কি, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তার সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হতে পারে, কতগুলো প্রশ্ন থাকবে, প্রশ্নের ধরন কেমন হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এছাড়াও কাদের কাদের লিখিত পরীক্ষা দিতে হবে এই বিষয়টি নিয়ে এখনো অবধি আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি আরও একবার ক্ল্যারিফাই করার চেষ্টা করব। এবং যারা এক্সাম দিয়ে ফেলেছেন অলরেডি, যাদের আর লিখিত পরীক্ষা দিতে হবে না, তাদের এবার কি হবে, বা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের কি হবে, বা কিভাবে রেজাল্ট বার করবে, কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের নানান প্রশ্ন রয়েছে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে, যেমন অনেকেই ফর্ম আপডেট করতে পারছেন না, অনেকের লিস্টে নাম নেই, অনেকের অ্যাডমিট হারিয়ে গেছে, যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের অ্যাডমিট কবে দেওয়া হবে, এই নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়াও আরও একটি প্রশ্ন, যে যারা অলরেডি এক্সাম দিয়েছেন 24,577 জন প্রার্থী, এরা মূলত কোর্টে কেস করেছিলেন রেজাল্ট বের করার জন্য। তো সে রেজাল্ট না বের করে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে কেন, এইরকম প্রশ্ন তুলে অনেকেই প্রশ্ন উত্থাপন করেছেন। তাদের প্রশ্ন যে কেন নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম নিচ্ছে, তারা তো নতুন করে এক্সাম নেওয়ার জন্য কোর্টে কেস করেনি, তারা মূলত রেজাল্ট বার করার জন্য কোর্টে কেস করেছিল, এবং সেক্ষেত্রে তারা পরীক্ষা দিয়েছে। অতএব তাদের রেজাল্ট না বার করে যারা পরীক্ষা দেয়নি এমন প্রার্থীদের কেন আবার নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই প্রশ্নটাও তাদের মধ্যে রয়েছে। তো সেই বিষয়টাও আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, আমার যতটুকু জ্ঞান বা বোধ বুদ্ধি রয়েছে। এবং আরও একটি বিষয়, যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা লিখিত পরীক্ষার যে ডেট দিয়েছে তাদের নোটিফিকেশনে, কিন্তু অরিজিনালি লিখিত পরীক্ষা কবে হয়েছিল এমন আমরা অ্যাডমিট পাচ্ছি প্রার্থীদের কাছ থেকে। তো সেখানে দেখছি লিখিত পরীক্ষার কিন্তু অন্য ডেট। তো সেই বিষয়টাই বা কি, এই যে পুরো একটা ধোঁয়াশাপূর্ণ বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, যারা এই ভিডিওটি মানে দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তো আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। যাদের যে পার্টটা দেখার প্রয়োজন তারা সেই পার্টটা দেখবেন। যারা পরীক্ষা দিয়েছেন তারা সিলেবাস এই অংশটুকু না দেখতে পারেন, তার জন্য তারা প্রথমের অংশটা স্কিপ করবেন। তারপরে যাদের সেকেন্ড পার্ট দেখার প্রয়োজন তারা সেটা দেখবেন, যাদের শেষ অংশটুকু দেখার প্রয়োজন তারা তেমনটা দেখবেন। তবে যাদের পুরোটা দেখার প্রয়োজন তারা পুরোটাই দেখবেন, পুরোটা দেখলেই ভালো হয়। তো প্রথমেই আমি আপনাদেরকে লিখিত পরীক্ষার এক্সামে যে সিলেবাস সেইটা নিয়ে আলোচনা করব, তারপরে পার্ট বাই পার্ট পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো আরেকটি বিষয় যেটা বলে রাখি, যে আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটার জন্য আমরা কি করব, দ্য কলকাতা গেজেট যেটা রয়েছে November 12, 2010 সালে যেটা পাবলিশড হয়েছিল, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা সংক্রান্ত গেজেট। এখন অবশ্য নতুন গেজেট পাবলিশ করা হয়েছে 2023 সালে এসে, কিন্তু এটা 2010 সালের যেহেতু পরীক্ষা এবং সিলেকশন প্রসেস, তার ফলে আমাদেরকে পুরাতন যে নিয়মটা সেটাই দেখতে হবে। নতুন যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে রুলস বা রেগুলেশন সেই অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা হবে না। পুরাতন আপনাদের যে নিয়মটা ছিল, যে নিয়মে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন, যে নিয়মে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই নিয়মেই কিন্তু আপনাদের পরবর্তী ধাপের পরীক্ষাটা হবে। তো সেখানে আমরা দেখে নেব, যে দেখুন, ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসাতে কিভাবে গ্রুপ ডি পোস্টের সিলেকশন হবে সেই ব্যাপারে লেখা রয়েছে। এখানে ABC করে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে। প্রথম পার্টে এতে দেখুন দেওয়া রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। এখানে 30 নম্বরের প্রিলিমিনারি টেস্ট, এই পরীক্ষাটা আপনারা কিন্তু প্রত্যেকেই দিয়েছেন। পরীক্ষাটা 28/11/2010 সালে অনুষ্ঠিত করা হয়েছিল, এবং সেই পরীক্ষাটা আপনারা প্রত্যেকেই দিয়েছেন। এবার দেখুন বিতে লেখা রয়েছে রিটেন এক্সামিনেশন, যেটা 15 নম্বরের হওয়ার কথা ছিল, এবং সেই 15 নম্বরেরই হয়েছে। এবং সেই পরীক্ষাটা যারা দিয়েছেন 24,577 জন প্রার্থী, তাদের রেজাল্ট মূলত বের করা হচ্ছিল না, এইটা নিয়েই কোর্টে কেস হয়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা সার্ভিস কমিশন তারা একটি নোটিফিকেশন দিয়ে, নোটিফিকেশনটা হচ্ছে 5/8/2024 তারিখের। সেই নোটিফিকেশনে তারা জানায় যে 73,978 জন প্রার্থী তারা কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারেনি। এইখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে অফিসিয়াল গেজেট, এই গেজেটে পরিষ্কার লিখছে যে 73,978 জন প্রার্থী 28/11/2010 সালের যে প্রিলিমিনারি এক্সাম সেইটা দিয়েছিল,
এবং তারা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, এইভাবে লেখা রয়েছে দেখুন, যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা কিন্তু যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল সেই পরীক্ষাটা তারা দিতে পারেনি। তো এক্ষেত্রে তারা দিতে পারেনি মানে কিন্তু তারা দেয়নি এমনটা নয়। মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে তারা দিতে পারেনি, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকেই কিছু ফল্ট ছিল, হয় তাদেরকে ডাকা হয়নি বা কিছু একটা মিসকমিউনিকেশন করা হয়েছে, কিছু একটা করা হয়েছে, তার জন্য তারা হয়তো দিতে পারেনি। এবার তারা কেন দিতে পারেনি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার নয়। মাদ্রাসা সার্ভিস কমিশন এইটা কিন্তু জানায়নি যে তারা কেন দিতে পারেনি। তাদেরকে কি অ্যাডমিট দেওয়া হয়নি, নাকি অ্যাডমিট দেওয়া হলেও তারা পরীক্ষায় আসতে পারেনি, আর কি করা হয়েছিল অ্যাকচুয়ালি এই বিষয়টা ক্লিয়ার নয়। শুধু এতটুকুই বলা হয়েছে নোটিফিকেশনে যে এই ৭৩,৯৭৮ জন প্রার্থী এরা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও কিন্তু পরীক্ষাটা দিতে পারেনি। তার জন্য এদের আবার নতুন করে একটি পরীক্ষা নেওয়া হবে, যেটা ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত করা হবে। এবার এই পরীক্ষাটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটা ১৫ নম্বরের। তাহলে এই যে রিটেন এক্সামিনেশনের যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে ১৫ নম্বরের। কারা কারা দেবেন না, তো ওই ৭৩,৯৭৮ জন প্রার্থী তারা দেবেন। ২৪,৫৭৭ জন প্রার্থী যারা অলরেডি রিটেন এক্সামিনেশন দিয়েছেন তাদেরকে এই ১৫ নম্বরের পরীক্ষাটা আর দিতে হচ্ছে না, যেহেতু তারা অলরেডি দিয়েছেন। যেহেতু রিটেন এক্সামিনেশনটা দেয়নি ৭৩,৯৭৮ জন প্রার্থী, রাদার তারা দিতে পারেনি, দেয়নি বলাটা ভুল, যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশনে লিখেছেন যে তারা পরীক্ষা দিতে পারেনি যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, তো তার জন্য তাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে। এবার এই যে রিটেন এক্সামিনেশন এইটার পরে হবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট এখানে দেখুন লেখা রয়েছে ৫ নম্বরের হবে। এবার এখানে দেখুন প্রিলিমিনারিতে যে এক্সামিনেশনের যে ৩০ নম্বরের পরীক্ষা যেটা হয়েছে সেই নাম্বারটা কিন্তু অ্যাড হবে না পরবর্তী ক্ষেত্রে। মূলত মেরিট লিস্ট যেটা হবে রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো নম্বরকে নিয়েই কিন্তু মেরিট লিস্ট হবে। এবার এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ আপনাকে রিটেন এক্সামিনেশন দেওয়ার পরে আপনাকে পার্সোনালিটি টেস্ট দিতেই হবে, এটা কিন্তু কম্পালসারি করা হয়েছে। তার মানে ৩টে পার্ট সিলেকশন প্রসেসের। একটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেটা ৩০ নম্বরের হয়েছিল, সেই পরীক্ষাটা অলরেডি সবাই দিয়ে ফেলেছেন। ২ নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশন যেটা ২৪,৫৭৭ জন প্রার্থী দিয়ে ফেলেছেন, কিন্তু ৭৩,৯৭৮ জন প্রার্থী যারা প্রিলিমিনারি টেস্টে কোয়ালিফাই করলেও রিটেন টেস্ট দিতে পারেননি। কেন দিতে পারেননি তার কিন্তু ক্লিয়ার ব্যাখ্যা মাদ্রাসা সার্ভিস কমিশন দেয়নি, যে এরা কেন দিতে পারেনি সেটা দেয়নি। তারা বলেছে এরা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও পরীক্ষা দিতে পারেনি। তো সেই বিষয়টা তাদের জন্য নতুন করে একটি পরীক্ষা নেওয়া হবে। এবার এই পরীক্ষাটা হবে ১৫ নম্বরে। তারপরে যে রিটেন এক্সামটা নেওয়া হবে ১লা সেপ্টেম্বর, সেই এক্সামটা এবং ২৪,৫৭৭ জন যারা অলরেডি রিটেন এক্সাম দিয়ে ফেলেছেন তাদের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এবং পার্সোনালিটি টেস্টের জন্য পরবর্তী ধাপে ডাকা হবে। যারা যারা পার্সোনালিটি টেস্ট দেবেন তাদের নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল মেরিট লিস্ট, এবং তারপরে সিলেকশন হবে। এই হচ্ছে পুরো প্রসেস। এবার এই যে রিটেন এক্সামিনেশন, এই রিটেন এক্সামিনেশন হচ্ছে ১৫ নম্বরের। এবার সেই ১৫ নম্বরের রিটেন এক্সামিনেশনের জন্য আপনারা কি কি পড়বেন, কোন কোন বিষয় পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সেই বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দেখুন এই যে ১৫ নম্বরের রিটেন এক্সাম, এইখানে আমরা ডিটেলস তো কিছু পাচ্ছি না মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো আমরা বিভিন্ন যারা পরীক্ষা দিয়েছিলেন পূর্বে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, করে যেটা আমরা জানতে পেরেছি যে এই রিটেন এক্সামটা ১৫ নম্বরের হয়েছিল আগের বারে, এবং এটা ১ নম্বরের অর্থাৎ লিখিত এমসিকিউ পরীক্ষা বেস হয়েছিল, এবং মোট ৩০টা নাকি প্রশ্ন ছিল এমনটা আমরা জানতে পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.5 মার্কস করে রাখা হয়েছিল। এবার এখানে দুটো পার্ট মূলত ছিল, একটি হচ্ছে ইংরাজি এবং আরেকটি হচ্ছে ম্যাথ। যখন পরীক্ষাটি হয়েছিল, এখন কিন্তু আশা করা যায় এমনটাই হবে, তার কারণ যেহেতু তখন যা হয়েছিল এখনও ঠিক তেমনভাবেই পরীক্ষাটা নেওয়া উচিত বলে আমাদের মনে হয়। তো এই দুটো পার্টে মোটামুটি কি কি প্রশ্ন এসেছিল, ইংরেজি থেকে কম্পোজিশন অর্থাৎ ইংলিশ গ্রামার টাইপের প্রশ্ন, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, আর্টিকেল, প্রিপোজিশন, কোনো ওয়ার্ডের মানে সেটার মিনিংটা কি হবে, ফ্রেজাল ভার্ব এটসেট্রা, এই সমস্ত পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ইংরেজির এই পার্টটা, এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটি গ্রুপ ডি পরীক্ষা, অতএব অত ডিটেলস গভীরে কোনো কিছু হবে না। তবে আপনারা পার্টস অফ স্পিচের যে পার্টগুলো রয়েছে যেমন প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে অংশগুলো এগুলো ডিটেলসে পড়বেন একটু। তারপরে ওই যে অংশগুলো রয়েছে ফ্রেজাল ভার্বের, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে মিনিং অফ ওয়ার্ড, তো এই অংশগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেরও কিছু দিতে পারে। তো এই পার্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে ইংরেজিতে, মূলত গ্রামাটিক্যাল প্রশ্ন হবে আর কি।
এবার আসছে ম্যাথে। ম্যাথে আপনারা কি পড়বেন? ম্যাথের ক্ষেত্রে মূলত পাটিগণিতের যে পার্টগুলো রয়েছে, যেমন লসাগু, গসাগু, ভগ্নাংশ, তারপরে সংখ্যা যেটা মানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই যে অংশগুলো রয়েছে নাম্বার তো অঙ্কতে। এবং আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা অনুপাত, সমানুপাত, এই যে পার্ট এরিথমেটিকের বেসিক পার্টগুলো, সরল সুদ রয়েছে। তো এই পার্টগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখান থেকেই মূলত প্রশ্ন আসবে যেটা রয়েছে নৌকা, স্রোত, টাইম অ্যান্ড ডিসট্যান্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই যে পার্টের অঙ্কগুলো, ট্রেনের যে দূরত্বের অঙ্ক সেগুলো। তো মূলত এই পার্টগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই পার্টগুলো আপনারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবেন। এবার অনেকেই বলছেন যে এখানে কোনো জিকে থেকে কি প্রশ্ন হবে? তো দেখুন, আগের বারে যারা পরীক্ষা দিয়েছিলেন, বহুদিন আগে পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের কাছে আমরা অনেকেই যোগাযোগ করেছিলাম যে কিরকম প্রশ্ন হয়েছিল। তারা মূলত যেটা জানিয়েছেন যে জিকে পার্টের প্রশ্ন কিন্তু তখন দেওয়া হয়নি। তো এখন নতুন করে কি জিকে পার্ট থেকে কোনো প্রশ্ন হতে পারে কি বা হতে পারে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার নই। অফিসিয়ালি ভাবে মাদ্রাসা এখনো অবধি এই পরীক্ষার জন্য কোনো সিলেবাস ডিক্লেয়ার করেনি। তবে যেহেতু এটা ২০১০ সালের পরীক্ষা, ২০১০ সালের গেজেটে যেটা লেখা রয়েছে ১৫ নম্বরের পরীক্ষা হবে, এবং সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন রিটেন টেস্ট, তারা যেটা বলছেন ৩০ নম্বরের মানে ৩০টা প্রশ্ন এসেছিল ১৫ করে, মূলত ইংরেজি এবং ম্যাথ থেকে। তো খুব সহজ প্রশ্ন তখন দিয়েছিল। এখন হয়তো প্রশ্নের মান কেমন করবে আমরা জানি না। তবে এই বিষয়টা আমরা কিন্তু আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওতে যে পরীক্ষাটা মূলত কেমনভাবে হতে পারে। তো এইটা দেখুন, আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে জানালাম। আর এই যে গেজেটটা রয়েছে, গেজেটটা আপনাদেরকে দেখালাম যে কোন প্রসেসে পরীক্ষা হবে। তো এইটা গেল মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের লিখিত এক্সামের যে সিলেবাস সম্পূর্ণ, এবং আপনারা কি পড়বেন। এখানে দেখুন, অনেকেই বই বলছিলেন যে কি বই পড়বো। এখানে কোনো বই সেই অর্থেতেও নেই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেসিক পার্টগুলো পড়ুন। ইংরেজির যে গ্রামাটিক্যাল পোর্শনটা রয়েছে সেটা আপনারা পড়ুন। এক্ষেত্রে আপনারা পিকে দে সরকারের বইটা পড়তে পারেন, খুব ভালো। ম্যাথের ক্ষেত্রেও আপনারা বেসিক ম্যাথ এগুলো প্র্যাকটিস করুন। ক্লাস 10 অবধি যে ম্যাথ আর কি হয় পাটিগণিতের বেসিক, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করুন। তাহলেই হবে কিন্তু মূলত। আর জিকের পার্ট থেকে প্রশ্ন কেমন হবে বা আসবে কিনা এটা আমরা বলতে পারছি না। তবে যদি অফিসিয়ালি কোনো সিলেবাস আপলোড করে বা কোনো সিলেবাস দেয় কোন পার্ট থেকে প্রশ্ন হবে, সেটা আমরা পেলে আপনাদেরকে ইনফর্ম করব। তো এইটা গেল সিলেবাসের পোর্শন। এবার রয়েছে যে আপনারা যেটা জানতে চাইছিলেন যে পরীক্ষা কারা দেবে, পরীক্ষা কারা দেবে না, এই প্রশ্নগুলো। তো পরীক্ষা কারা দেবে না, এই পার্টটা আমি বারবার আপনাদেরকে বলেছি যে পরীক্ষা মূলত ৪/৮/২০২৪ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিশ দিয়ে জানায় যে পরীক্ষাটি হয়েছিল ২৯/৫/২০১১ সালে ২৪,৫৭৭ জন প্রার্থী যে পরীক্ষাটি দিয়েছিলেন, সেই পরীক্ষা তাদেরকে আর দিতে হচ্ছে না। নতুন করে যে পরীক্ষাটা নেওয়া হবে, অতএব ২৪,৫৭৭ জন প্রার্থীর একটি লিস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। অলরেডি সেই লিস্টটা আপনারা ডাউনলোড করেছেন। যদি কেউ ডাউনলোড না করতে পারেন তাহলে দেখুন স্ক্রিনে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটি মেসেজ করবেন আপনার নাম সহকারে, এবং আপনি লিস্টটা চান কি চান না লিখে পাঠাবেন। কোন লিস্টটা চান বা দুটো লিস্টই চান কিনা, আপনাকে আমরা সেই লিস্টটা দেওয়ার চেষ্টা করব। তো এই যে ২৪,৫৭৭ জন প্রার্থীর যে লিস্ট রয়েছে সেখানে আপনি আপনার নাম খুঁজবেন। সেখানে যদি আপনার নাম আপনি পান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে না, কিন্তু ফর্মটা আপনাকে আপডেট করতে হবে। এটা কিন্তু বলে রাখছি, ফর্মটা আপডেট করবেন। দ্বিতীয়ত, কাদের পরীক্ষা দিতে হবে? ৫/৮/২০২৪ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন আরও একটি নোটিশ দিয়ে জানায় যে ৭৩,৯৭৮ জন প্রার্থী তারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা রিটেন এক্সাম যেটা হয়েছিল সেটা তারা দিতে পারেনি। তার জন্য তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে ১/৯/২০২৪ তারিখে, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সেই পরীক্ষাটি ১৫ নম্বরের পরীক্ষা হবে, সেটা আপনাদেরকে বললাম। এবার সেই পরীক্ষার জন্য তারা একটি লিস্ট দিয়েছিল যে কারা পরীক্ষা দেবে আর কি, পরীক্ষা দিতে পারেনি তাদের লিস্ট, সেটা ৭৩,৯৭৮ জন প্রার্থীর। সেই লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে। এই লিস্টটা আপনারা দেখবেন। যদি না দেখতে পান তাহলে আপনাদেরকে যেটা বলেছিলাম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করবেন, সেই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং সেই লিস্টে আপনার নাম থাকলে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো এইটা গেল কাদেরকে পরীক্ষা দিতে হবে, কাদেরকে পরীক্ষা দিতে হবে না। এবার আপনাকে যদি পরীক্ষা দিতেও হয় তবুও কিন্তু আপনাকে ফর্মটা আপডেট করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, দ্বিতীয় প্রশ্ন আপনাদের যে কাদের ফর্ম আপডেট করতে হবে, উত্তর হচ্ছে সবার ফর্ম আপডেট করতে হবে। যাদের ২৪,০০০-এর লিস্টে নাম রয়েছে, যাদের ৭৩,০০০-এর লিস্টে নাম রয়েছে, প্রত্যেককেই কিন্তু ফর্মটা আপডেট করতে হবে।
এবার অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে চিঠি পাঠানো হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে ফর্মের আপডেটের ডেট দেওয়া রয়েছে সেটা পেরিয়ে গেছে। মূলত ৯ অগাস্ট অবধি দেওয়া ছিল ফর্মের ডেটটা আপডেট করার জন্য। দেখুন এটা যেহেতু অনেক আগের নোটিফিকেশনটাকেই তারা দিয়ে দিয়েছে তার জন্য ৯/৮/২০২৪ দেওয়া রয়েছে। কিন্তু আপনারা প্রায় ২৫/৮/২০২৪ অবধি ফর্মটা আপডেট করতে পারবেন। তো তার ফলে চিঠিতে যদি লাস্ট ডেট দেওয়াও থাকে তাহলেও ভয়ের কিছু নেই। আপনারা ফর্মটা আপডেট করে নেবেন। অনেকের প্রশ্ন যাদের চিঠি আসেনি তারা কি করবেন? তারাও ফর্ম আপডেট করে নিন। চিঠি না এলে কোনো অসুবিধা নেই। চিঠি আসার কথা হয়তো কোনো কারণে না আসতেও পারে। তো ফর্ম আপডেট করে নিন। এবার রিটেন টেস্টে বসার জন্য অ্যাডমিট যারা পাননি তারা কি করবেন? অ্যাডমিট দেখুন অফিসিয়ালি ভাবে জানিয়ে দেবে মাদ্রাসা কমিশন যে তারা অ্যাডমিট কবে দেবে। সেটা জানালে আপনাদেরকে জানিয়ে দেব। কবে মানে কোথায় কার সেন্টার পড়লো সেটা আপনারা জানতে পারবেন নিশ্চয়ই। সেটা দিয়ে দেওয়া হবে। এবার অনেকেই যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। এমন প্রার্থী অনেক আছেন তারা প্রশ্ন করছেন তারা কি করবেন? তাদের ১ম যেটা কাজ সেটা হচ্ছে ফর্মটা আপডেট করে নেওয়া। আপডেট করার পরে একটা প্রিন্ট আউট যেটা হবে সেটাকে রেখে দেওয়া ফর্মের সাথে এবং এই যে বিষয়টা তাদের অ্যাডমিট হারিয়ে গেছে এইটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নম্বরগুলো দিয়েছে তারা যোগাযোগ করার জন্য সেইটাকে তারা জানাবেন আপনারা। এছাড়াও আপনারা কিন্তু মানে পরবর্তী ধাপগুলো যেগুলো রয়েছে সেখানেও আপনারা ইনফর্ম করবেন যে মাদ্রাসার অ্যাডমিট আপনাদের হারিয়ে গেছে। অনেকদিন আগে যেহেতু পরীক্ষা দিয়েছিলেন অ্যাডমিট নাই থাকতে পারে। তো এবার অনেকের আরেকটা প্রশ্ন যে তাদের লিস্টে নাম নেই, তারা খুঁজে পাচ্ছেন না। অথচ তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাডমিট কার্ড রয়েছে তারা ফর্মটা আপডেট করে নিয়েছেন। এক্ষেত্রে তারা বুঝতে পারছেন না যে পরীক্ষা আদৌ তারা দেবেন কি দেবেন না। এক্ষেত্রে দেখুন দুটো লিস্ট রয়েছে। দুটো লিস্টে ডেফিনিটলি আপনার নাম থাকবে। আপনার যে রেজিস্ট্রেশন নম্বর এবং যেটা রয়েছে ডেট অফ বার্থ সেটা দিয়ে ভালো করে দুটো লিস্ট আপনি খুঁজে দেখুন। আপনি ১ম এ মনে করে দেখুন যে আপনি এক্সাম দিয়েছিলেন কিনা। আপনি যদি এক্সাম দেন তাহলে আপনি ২৪,৫৭৭ জনের লিস্টটা দেখুন। আর যদি আপনি এক্সাম না দিয়ে থাকেন তাহলে ৭৩,৯৭৮ লিস্টটা দেখুন। হয়তো আপনি ভুল করে অন্য ডিস্ট্রিক্টে এপ্লাই করে ফেলেছিলেন তখন। তার জন্য হয়তো খুঁজে পাচ্ছেন না বা কোনো কিছু একটা রয়েছে। আপনি ভালো করে দেখুন এবং যাদের লিস্টে নাম যারা পাচ্ছেন না তাদেরকে ১ম এই বলব যদি ডকুমেন্ট থাকে তাহলে আগে ১ম এ ফর্মটা আপডেট করে নিন। তো যাদের কারো কাছে কোনো ডকুমেন্টও নেই অথচ লিস্টেও নাম পাচ্ছেন না কিন্তু আপনি পরীক্ষা দিয়েছিলেন এটা আপনার পরিষ্কার মনে আছে এবং আপনার চিঠি হয়তো চলে এসেছে। তো আপনি ১ম এ আগে ফর্মটা আপডেট করে নিন। তার কারণ ওই চিঠিতে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ অলরেডি তো আপনি জানেন নিজের ডেট অফ বার্থ কত। তো তারপরে আপনি ফর্মটা আপডেট করার পরে একটা প্রিন্ট আউট রেখে দেবেন এবং তারপরে আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দুটো লিস্ট রয়েছে সে দুটো পিডিএফ এর লিস্টে আপনি ভালো করে নামটা আগে খুঁজবেন। ডেফিনিটলি আপনার নাম থাকবে। যদি ২৪,০০০ এর লিস্টে নাম থাকে তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে না। যদি ৭৩,৯৭৮ জনের লিস্টে নাম থাকে তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি লিস্টে একান্তই নাম খুঁজে না পান, যদি দেখেন যে আপনি কোথাও লিস্টে নাম খুঁজে পাচ্ছেন না, তাহলে ডেফিনিটলি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নম্বরগুলো রয়েছে দেখুন নোটিফিকেশনে যেটা দেওয়া রয়েছে আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি। সেই নম্বরগুলোতে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানান। বলুন যে কোথাও নাম খুঁজে পাচ্ছেন না। তো সেখান থেকে যদি তাদেরকে যোগাযোগ করতে না পারেন তাহলে আমি বলব এই সমস্ত প্রার্থীদের যারা লিস্টে নাম পাচ্ছেন না তারা অবশ্যই সশরীরে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান। যোগাযোগ করুন, দেখুন তারা কি বলে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিলাম। এবার আরেকটি প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ৭৩,৯৭৮ জনের পরীক্ষা হচ্ছে, এইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। যারা পরীক্ষা অলরেডি দিয়েছেন ২৪,৫৭৭ জন প্রার্থী তারা মূলত এই প্রশ্নটি তুলছেন বেশি করে যে কেন এই পরীক্ষাটা তাদের দিতে দেওয়া হচ্ছে? তো দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন ৫/৮/২০২৪ তারিখে একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে এই ৭৩,৯৭৮ জন প্রার্থী তারা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও পরীক্ষা দিতে পারেননি। তো মূলত পারেননি এই বক্তব্যটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে তারা পরীক্ষা দিতে মানে মানে তারা পরীক্ষাতে অ্যাবসেন্ট হয়েছেন এটা নয়। তারা পাস করেছেন কিন্তু কোনো কারণে তারা পরীক্ষা দিতে পারেননি। এবার সেই কারণটা কি এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন জানায়নি। এছাড়াও এখানে কমিশন একটি কথা যেটা বলছে দেখুন এই নোটিশগুলোতে ৪/৮/২০২৪ এবং ৫/৮/২০২৪ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিটেন এক্সাম হয়েছিল সেটা হয়েছিল ২৯/৫/২০১১ সালে। কিন্তু এখানে দেখুন আমরা একটি প্রার্থীর অ্যাডমিট কার্ড দেখাচ্ছি যেটা রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড। তো সেই অ্যাডমিট কার্ডটা সেই প্রার্থী আমাদেরকে সেন্ড করলেন। তো সেই প্রার্থীর অ্যাডমিট কার্ডটা দেখুন আমরা শুধুমাত্র এক্সাম ডেটটা দেখাচ্ছি। তো সেখানে দেখাচ্ছি দেখুন যে ২৭/৩/২০১১ অর্থাৎ রিটেন পরীক্ষাটা হয়েছিল ২৭/৩/২০১১ সালে কিন্তু মাদ্রাসা বলছে ২৯/৫/২০১১ রিটেন পরীক্ষা। তো এই ২৯/৫/১১ সালের যে রিটেন পরীক্ষা এই বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারছি না। যে সেই ডেটটা কি মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল করে দিয়েছে নাকি ওই ডেটে কোনো পরীক্ষা ছিল কি ছিল না এমনটা
কিন্তু বোঝা যাচ্ছে না বিষয়টা কি। তো এই বিষয়টা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা মূলত আমি অনেকগুলো বিষয় নিয়েই করলাম। আপনাদের অনেক প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল সেইটা। এবার যারা পাস করেছেন, যাদেরকে পরীক্ষা দিতে হবে না, তারা কি করবেন? তাদের একটি প্রশ্ন, দেখুন তারা এখন এই মুহূর্তে তাদের পরীক্ষা দিতে হচ্ছে না। ভাইভা যে পরীক্ষাটা সেটা তাদেরকে দিতে হবে রেজাল্ট ডিক্লেয়ার করার পরে। আর আরেকটি বিষয়, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা নিয়ে অনেক প্রার্থী আইনতভাবে কেস করার কথা ভাবছেন, এমনটা ভাবছেন। তো সেই বিষয়ে অনেকেই মতামত চাচ্ছেন। দেখুন, এই বিষয়ে আমার কোনো মতামত দেওয়ার নেই। যে কেস করবেন, যার যেটা অধিকার হরণ হবে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনারা সেটা নিজেরা ডিসাইড করবেন। আমি সেটা কাউকে কিছু বলতে পারি না যে আপনি কেস করবেন কি করবেন না, বা আপনার কি ক্ষেত্রে করা উচিত কেস। অনেকে এইগুলো মেসেজ করছেন আমাকে। প্লিজ এরকম মেসেজ করবেন না। তার কারণ এই বিষয়ে আমি কোনো সাজেশন কাউকেই দিতে পারব না। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি মনে হয় যে এই বিষয়টা আপনাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, তাহলে ডেফিনিটলি আপনাদের যেটা ভালো মনে হবে, সেটা আপনাদের আইনত মনে হবে, সেটা আপনারা করবেন। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কিছু বলতে পারি না। আমার শুধুমাত্র ইনফরমেশন দেওয়া কাজ। আমি ইনফরমেশনগুলো দিতে পারি, আমি সেটাই দিচ্ছি। আর যেটা ৭৩,৯৭৮ জন প্রার্থী যারা পরীক্ষা দেবেন, তাদেরকে বলব তারা সিলেবাসটা দেখলেন, তারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিন, পড়ুন, এটাই বলব। বাকি যা কিছু হবে পরবর্তীতে, যা আপডেট আসবে, সেটা আমি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।